20 এপ্রিল সারা দেশে শিশুদের হামের টিকাদান কার্যক্রম শুরু। বগুড়া 6 সদর আসনে উপনির্বাচন আগামীকাল। এবং চরফ্যাশনের বিচ্ছিন্ন ঢালচরে বিশুদ্ধ পানির তীব্র সংকট। দেখছেন এটিএন নিউজ। বিকাল 4টার নিউজ আওয়ার আপনাদের সাথে, বিকাল 4টার দেশের খবর আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। 3রা মে থেকে এগিয়ে এনে 20 এপ্রিল সারা দেশে শিশুদের হামের টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। বুধবার সংসদে কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার সকালে সংসদের বৈঠক শুরু হয়। অধিবেশনে 71 বিধিতে দেয়া স্বতন্ত্র সংসদ সদস্য রুমেন ফারহানার নোটিশের জবাবে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার গুরুত্ব না দেয়ায় এবং আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা ও লুটপাটের কারণে টিকাদান কার্যক্রম ব্যাহত হয়। বর্তমান সরকার শূন্য মজুদ থেকে টিকাদান কার্যক্রম শুরু করেছে জানিয়ে তিনি বলেন, টিকা কিনতে ইতিমধ্যে 604 কোটি টাকা ছাড় করেছে সরকার। সময় বাঁচাতে ইউনিসেফ থেকে সরাসরি টিকা কেনা হচ্ছে। হাম রুবেলা ক্যাম্পেইনের জন্য গ্যাভি এর মাধ্যমে সরকার সর্বমোট প্রায় 2,19,00,000 ডোজ টিকা আমরা পেয়েছি। হাম সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ টিকা আরো আমাদের আছে এবং চেইন রক্ষা করা হচ্ছে। টিকার কোনো ঘাটতি আমাদের ইনশাল্লাহ হবে না। যে ঘাটতিটা মোকাবেলা করেছি তার সম্পূর্ণগত বিগত কেয়ারটেকার সরকারের এই ব্যাপারে কোনো গুরুত্ব না দেওয়ায় এবং ফ্যাসিস্ট সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণে, লুটপাটের কারণে টিকা ব্যবস্থার কার্যক্রমের চেইন রক্ষিত হয়নি। সারা দেশে হামের প্রভাব ক্রমেই বাড়ছে। হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 3 শিশু ও ময়মনসিংহ মেডিকেল এক শিশু মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মায়ের এই বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। হামের কাছে হার মানল মাত্র 5 মাস বয়সী শিশু আবিদা। নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা অনন্যা আক্তার ও ইলিয়াস হোসেন দম্পতির প্রথম সন্তান আবিদা। গত 17 মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8 জনে। এখনো চিকিৎসাধীন 78 জন। আমাদের সাজেশন আইসোলেশনে থাকবে, অন্য ছোট বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবে, পর্যাপ্ত পানি পান করাবে, ফ্লুইড জাতীয় খাবার, তরল খাবার বেশি খাবে, ডায়রিয়া না হওয়া পর্যন্ত স্যালাইন খাওয়ানোর দরকার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্থিতি আরও উদ্বেগজনক। মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত হাম সন্দেহে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 46 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন 133 শিশু। চিকিৎসকরা বলছেন, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা বেশি ঝুঁকিতে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটি পাচ্ছি, তীব্র শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে কিন্তু তারা মৃত্যুবরণ করছে। একই সাথে অনেক শিশুর কিন্তু আগে থেকেই অপুষ্টি এবং অপরিপক্কতা ছিল। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ঔষধ বা অ্যান্টিবায়োটিক এই শিশুদের ক্ষেত্রে কাজ করছে না। তো এই সমস্ত বিষয়গুলো আসলে গবেষণার প্রয়োজন। বরিশাল বিভাগেও বাড়ছে হামের সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 99 শিশু। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 908 জনে। বিভাগের মধ্যে বরিশাল, পটুয়াখালী ও বরগুনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সংক্রমণ ঠেকাতে 4টি উপজেলায় শিশুদের টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বৃদ্ধি ও টিকাদান জোরদার করলেই এই সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 ও জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর 3 আসনের উপনির্বাচন আগামীকাল। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে এরই মধ্যে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। বগুড়া 6 আসনে উপনির্বাচনে 3টি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,
দাঁড়িপাল্লা প্রতীকে 11 দলীয় ঐক্যজোট সমর্থিত শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আলামিন তালুকদারের প্রতীক ফুলকপি। জেলা নির্বাচন অফিস জানায় মোট 150টি ভোট কেন্দ্রের মধ্যে 53টিকে ঝুঁকিপূর্ণ এবং 5টি কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার মোতায়েন করা হবে। নির্বাচনকে ঘিরে সড়কে যান চলাচলেও আরোপ করা হয়েছে বিভিন্ন বিধিনিষেধ। এদিকে দুপুরে শেরপুর 3 আসনে শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার সহ নির্বাচনী বিভিন্ন সরঞ্জামাদি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্রীবর্দী ঝিনাইগাতী এই আসনটিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। চরফ্যাশনের বিচ্ছিন্ন ঢালচরে বিশুদ্ধ পানির তীব্র সংকট। সরকারি টিউবওয়েলের প্রায় অর্ধেকই নদীর ভাঙনে বিলীন, নষ্ট আরও কয়েকটি। প্রায় 12,000 মানুষের জন্য সচল টিউবওয়েল মাত্র 50টি। এক কলস পানির জন্য পাড়ি দিতে হয় ঘণ্টা খানেকের পথ। ভোলা থেকে মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন এক জনপদ ঢালচর। চরের মানুষ মৎস্যজীবী। 1970 সালেরও আগে ঢালচরে জনবসতি শুরু হয় আর ইউনিয়ন গঠিত হয় 2010 সালে। সরকারিভাবে স্থাপন হয় 112টি টিউবওয়েল, যার অর্ধেকই নদী ভাঙনে বিলীন। অকেজো হয়ে পড়ে আছে বেশ কয়েকটি। ঢালচর ইউনিয়নে প্রায় 12,000 মানুষের বাস। তাদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে রয়েছে মাত্র 50টি টিউবওয়েল। আমরা লবণ পানি ব্যবহার করি, ফুসকুনি পানি ব্যবহার করি, এভাবে যাবজ্জীবন আমরা কাটাইতেছি। খুব দুর্ভোগের ভিতরে আছি আমরা। এই অবিশুদ্ধ পানি খাওয়াতে আমাদের ছেলে মেয়ে, আমাদের নিজেদের অনেক রোগ বালাই দেখা দেয়। বিশুদ্ধ পানির সংকটের কারণে এক কলসি পানির জন্য প্রতিদিন নারীদের পায়ে হেঁটে পাড়ি দিতে হয় 30 মিনিট থেকে 1 ঘন্টার লম্বা পথ। বর্ষা মৌসুমে ভোগান্তি বাড়ে আরও। এই সংকটে অনেকেই পুকুর ও নদীর পানি পান করেন, ফলে আক্রান্ত হন নানা রোগবালাইয়ে। আমরা ডালসরের মহিলারা পানির জন্য অনেক কষ্ট করি। অসুস্থ হয়ে গেলে আমরা পানি নিতে পারি না, তখন আমরা ফুসকুনির পানি খাইতে হয়। আমাকে আশেপাশে কোনো টিউবওয়েল নাই। আমরা এমন জায়গায় আয়া বইছি, আমাকে এখান থেকে টিউবওয়েলের পানি আনতে গেলে 1-1.5 ঘন্টা লাগে। বিশুদ্ধ পানির সংকটের কথা স্বীকার করে জনস্বাস্থ্যের এই কর্মকর্তা জানান, বরাদ্দ না থাকায় ঢালচরে টিউবওয়েল দেওয়া যাচ্ছে না। বরাদ্দ পেলে আরো কিছু টিউবওয়েলের ব্যবস্থা করা হবে। আমাদের দপ্তর থেকে কোনো বরাদ্দই দেওয়া হয় নাই এই বছর, তো যার জন্য এই বছর তো আসলে কোনো বরাদ্দই পাই নাই। আসার একটা সম্ভাবনা আছে, তো আসলে তখন আমরা আবার দিব। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি থেকে ফিরে এসে আরও যা থাকছে। পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত এবং গজারিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা। বিরতির পর দেশের খবর সবাইকে আবার আমন্ত্রণ। দর্শক, নতুন বছরকে বরণে প্রস্তুত পার্বত্য জেলা রাঙামাটি। পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী বিজু, বৈশু, সাংগ্রাই সহ বাংলা নববর্ষের বরণের আরও খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। তারা নববর্ষ উদযাপন করছেন। এই উদযাপনে বিশেষ কোনো অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী যে খাবার আয়োজনগুলো আছে সে বিষয়ে আমরা একটু জানতে চাইব। আপনি যেমনটি বলছিলেন যে এখানকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের যে অন্যতম এবং সবচেয়ে বড় সামাজিক উৎসব রয়েছে বিজু, বৈশু, সাংগ্রাই, বিহু, চাংক্রান সহ পাতা সহ বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে পাহাড়ে কিন্তু উৎসবের আমেজ ইতিমধ্যে লেগেছে। আমি এই মুহূর্তে আছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে। এখানে কিন্তু 5 দিন ব্যাপী বিজু, বৈশু, সাংগ্রাই, চাংক্রান, বিশু ও
বাংলা নববর্ষকে বরণকে কেন্দ্র করে একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই মেলায় প্রাঙ্গণে। এখানে আপনি শুধু দেখাতে চাই, এখানে কিন্তু এখানকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের যে তাদের যে নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে, সেই ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরে এখানকার তাদের যে নিজস্ব পোশাক রয়েছে, এর পাশাপাশি যে অলংকার রয়েছে, সেই প্রসাধনী কিন্তু এই মেলায় শোভা পাচ্ছে। এই মেলায় কিন্তু যে এখানকার যে চাকমা সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য যে সম্প্রদায়গুলো রয়েছে, সেই সম্প্রদায়ের যে প্রতিনিধিরা, তারা কিন্তু তাদের যে কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য এখানে মেলায় বিভিন্ন রকমের স্টল কিন্তু এখানে আছে। এছাড়াও কিন্তু যে পাহাড়ি সম্প্রদায়ের যে ঐতিহ্যবাহী খাবার পাজন রয়েছে, সেই পাজনের কিন্তু এই মেলায় এক অনুষ্ঠিত হয় প্রতিদিন। এছাড়াও কিন্তু এই মেলা প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যায় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সাথে এখানকার যে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী যে 13টি ভাষাভাষী জনগোষ্ঠী রয়েছে, তাদের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতে কিন্তু প্রতিদিন এই মেলা প্রাঙ্গণে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। একই সাথে আমি কথা বলেছিলাম এখানকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালকের সাথে, তিনি আমাকে যেটা বলছে, এই মেলার মাধ্যমে কিন্তু এখানকার যে ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি তাদের এখানকার যে কৃষ্টি সংস্কৃতি আছে সে তুলে মাঝে। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আবহাওয়ার খবর। আগামী শুক্রবার থেকে সারা দেশে বাড়তে পারে দিনের তাপমাত্রা, তীব্র গরম থাকতে পারে পহেলা বৈশাখেও। রাজধানীতে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এমন তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। বলেন, আজ দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে ঢাকা সহ দেশের অর্ধেক জায়গায় আবহাওয়া অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ বয়ে যাবে দমকা হাওয়া, শিলাবৃষ্টিও হতে পারে। বাংলাদেশকে যদি আমি টোটাল 100% ধরি, প্রায় 50% জায়গায় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। তবে দমকা বাতাস অথবা ঝোড়ো বাতাস এবং বিজলি চমকানো, আমরা যেটা বলি বিজলি চমকানো অথবা বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা একটা। 8 তারিখ 9 তারিখ মোটামুটি একই রকম আবহাওয়া সারা বাংলাদেশে বিরাজমান থাকতে পারে। তাপমাত্রা মোটামুটি অপরিবর্তনীয় থাকতে পারে। তার পরবর্তীতে আগামী শুক্রবারের কাছাকাছি সময় থেকে আমাদের তাপমাত্রা মোটামুটি একটা বাড়তির দিকে থাকতে পারে বা বৃদ্ধি পেতে পারে সারা দেশে, এবং এটা মোটামুটি সপ্তাহ জুড়েই বৃদ্ধির দিকে থাকতে পারে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার ভোররাতে সীমান্তে শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, সীমান্ত পিলার এলাকায় রাত 2:50 ও ভোর 4:50 2 দফা গুলির শব্দ শোনা যায়। বিএসএফের দাবি, কয়েকজন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়া কাটতে গেলে প্রথমে তারা সতর্কতামূলক গুলি ছোড়ে। এক পর্যায়ে গুলিতে আহত হন আলী হোসেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিজিবি জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, দেশের খবর আবার নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবার স্বাগত দেশের খবরে। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিক্রির উদ্দেশ্যে জবাই করা 13টি ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। এসব জবাইকৃত ঘোড়া গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টার অভিযোগ রয়েছে। সকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় স্থানীয়রা ঘোড়া জবাই করা হচ্ছে দেখতে পেয়ে প্রশাসনে খবর দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠালে অপরাধীরা আগেই পালিয়ে যায়। তিনি আরও জানান, জবাই করা ঘোড়াগুলো প্রাণী সম্পদ অফিসের প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাটিতে পুঁতে ফেলা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 শুরু হয়েছে গতকাল, যা চলবে 13 এপ্রিল পর্যন্ত। এ সময়ে দেশের নদী ও সাগরে জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জে পালন করা হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। যদিও মুন্সিগঞ্জ জেলার সীমানায় ইলিশের কোনো অভয়াশ্রম নেই, তবুও মেঘনা ও পদ্মা নদী এলাকায় জেলেদের সচেতনতা বৃদ্ধি, আড়তদারদের সতর্কতা এবং নদীতে নিয়মিত টহল অব্যাহত রেখেছে মৎস্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। চাঁদপুরে চলমান জাটকা রক্ষা কার্যক্রমে এখন পর্যন্ত অবৈধ মাছ ধরার অপরাধে আটক করা হয়েছে 4 শতাধিক জেলেকে। কর্তৃপক্ষ জানায় বাকি দিনগুলোতে আরও কঠোর নজরদারি করা হবে। যে আমাকে বন্ধ যায়, আমরা কষ্ট করি, ভবিষ্যতে আমাকে আরো এটা ভালো হইব, বড় বড় মাছ ধরুন পয়সা ভালো হইব। জাটকা মাছটা বন্ধ হইলে গ্রামের এই পদ্মা নদী ইলিশ আর কি বড় হইতো, জনগণ খায় বাঁচত যদি জাটকা মাছটা বন্ধ হইতো আর কি। দেশের খবর এ পর্যন্তই। তবে যাবার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। 20 এপ্রিল সারা দেশে শিশুদের হামের টিকাদান কার্যক্রম শুরু। বগুড়া 6 সদর আসনে উপনির্বাচন আগামীকাল। চরফ্যাশনের বিচ্ছিন্ন ঢালচরে বিশুদ্ধ পানির তীব্র সংকট। পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। এবং গজারিয়ায় ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা। দর্শক, দেশের খবর এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।